দর্শক, আমরা দেখতে পাচ্ছি বঙ্গভবন প্রস্তুত। বিসমিল্লাহির রহমানির রহিম। মহামান্য রাষ্ট্রপতি, নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্পিকার, মাননীয় প্রধান বিচারপতি, মন্ত্রিসভার মাননীয় সদস্যবৃন্দ, এক্সেলেন্সিজ, জাতীয় সংসদের মাননীয় সদস্যবৃন্দ, সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম অ্যান্ড এ ভেরি গুড ইভিনিং টু ইউ অল। শপথ অনুষ্ঠান শুরু করার জন্য মহামান্য রাষ্ট্রপতির সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন মাওলানা মোহাম্মদ সাইফুল কাবির, পেশ ইমাম বঙ্গভবন জামে মসজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم فمن نكث فإنما ينكث على نفسه ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما. صدق الله العظيم. ইরশাদ হচ্ছে, নিশ্চয়ই আজ যারা আপনার কাছে আনুগত্যের শপথ গ্রহণ করে তারা তো প্রকৃতপক্ষে আল্লাহর কাছেই আনুগত্যের শপথ গ্রহণ করে। আল্লাহর হাত তাদের হাতের উপর রয়েছে। সুতরাং যে ব্যক্তি এই শপথ ভঙ্গ করবে সে নিজের ক্ষতি সাধন করবে, আর যে আল্লাহর সাথে কৃত শপথ পূরণ করবে আল্লাহ অতি শীঘ্রই তাকে মহা পুরস্কার দান করবেন। সূরা আল ফাতহ আয়াত 10। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধীবৃন্দ, অনুষ্ঠানের প্রারম্ভে আমি সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও নিগৃহীতা মা বোনদের।
গভীর শ্রদ্ধায় স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। শ্রদ্ধা জানাই গণতন্ত্রের আপসীর নেত্রী বাংলাদেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দেশের সংসদীয় গণতন্ত্রের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। শ্রদ্ধাভরে স্মরণ করছি জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, গণঅভ্যুত্থানে যারা আহত হয়েছেন, তাদের আরোগ্য কামনা করছি। সম্মানিত সুধীবৃন্দ, নির্বাচন কমিশন সচিবালয়ের 20 আগস্ট 2026 তারিখের 332 নম্বর প্রজ্ঞাপন অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন আইন 1991 এর ধারা 7 এবং রাষ্ট্রপতি নির্বাচন বিধিমালা 1991 এর বিধি 12 এর উপবিধি 6 অনুসারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছেন। এখন আমি অনুগ্রহপূর্বক শপথ পাঠ পরিচালনা করার জন্য মাননীয় স্পিকারকে এবং অনুগ্রহপূর্বক শপথ গ্রহণের জন্য নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমি আইন অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্রপতি পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। ধন্যবাদ। শপথনামা স্বাক্ষর। এখন শপথনামায় স্বাক্ষর করছেন মহামান্য রাষ্ট্রপতি এবং তা সত্যায়ন করবেন মাননীয় স্পিকার।
মহামান্য রাষ্ট্রপতিকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের দায়িত্বভার গ্রহণ করায় সকলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। এ পর্যায়ে মাননীয় স্পিকার এবং মাননীয় ডেপুটি স্পিকারকে অতিথি সারিতে তাদের নির্ধারিত আসন গ্রহণের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। সম্মানিত সুধীবৃন্দ, এখন নবনিযুক্ত মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু করার জন্য মহামান্য রাষ্ট্রপতির সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি। সম্মানিত সুধীবৃন্দ, আমি এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 56 অনুচ্ছেদের 2 দফা অনুযায়ী রাষ্ট্রপতি কর্তৃক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী পদে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিগণের নাম ঘোষণা করছি। মন্ত্রী পদে ডক্টর আব্দুল মঈন খান এমপি, জনাব এম রশিদুজ্জামান মিল্লাত এমপি, জনাব সাচিং প্রু এমপি, জনাব আন্দালিব রহমান এমপি। নবযুক্ত মাননীয় মন্ত্রীগণকে মহামান্য রাষ্ট্রপতির নিকট মন্ত্রী পদের শপথ ও গোপনীয়তার শপথ গ্রহণের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আমি এম রশিদুজ্জামান মিল্লাত সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমি আইন অনুযায়ী সরকারের মন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব। এবং আমি ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। এবার নবযুক্ত মাননীয় মন্ত্রীগণকে গোপনীয়তা শপথ পাঠ পরিচালনা করার জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি রশিদুজ্জামান মিল্লাত সশ্রদ্ধ চিত্তে শপথ বা ঘোষণা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে সরকারের মন্ত্রী রূপে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় আমি অবগত হইব তা মন্ত্রী রূপে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না। এখন মাননীয় মন্ত্রীগণকে তাদের পদের শপথ ও গোপনীয়তার শপথপত্রে স্বাক্ষর করার জন্য এবং স্বাক্ষর শেষে নির্ধারিত আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মাননীয় মন্ত্রীগণকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত সুধীবৃন্দ, আমি এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 56 অনুচ্ছেদের 2 দফা অনুযায়ী রাষ্ট্রপতি কর্তৃক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিমন্ত্রী পদে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিগণের নাম ঘোষণা করছি। জনাব হুমায়ুন কবির, জনাব মোহাম্মদ শামীম কায়সার এমপি, নবনিযুক্ত মাননীয় প্রতিমন্ত্রীগণকে মহামান্য রাষ্ট্রপতির নিকট প্রতিমন্ত্রীর পদের শপথ ও গোপনীয়তার শপথ গ্রহণের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। নবনিযুক্ত মাননীয় প্রতিমন্ত্রী কর্তৃক শপথ পাঠ পরিচালনা করার জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ করছি। আমি মোহাম্মদ শামীম কায়সার সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমি আইন অনুযায়ী সরকারের প্রতিমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। এবার মাননীয় প্রতিমন্ত্রীগণকে গোপনীয়তার শপথ পাঠ পরিচালনা করার জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে সরকারের প্রতিমন্ত্রী রূপে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় আমি অবগত হইব তাহা প্রতিমন্ত্রী রূপে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না। এখন মাননীয় প্রতিমন্ত্রীগণকে পদের শপথ ও গোপনীয়তার শপথপত্রে স্বাক্ষর করার জন্য এবং স্বাক্ষর শেষে নির্ধারিত আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মাননীয় প্রতিমন্ত্রীগণকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এখন আমি শপথ গ্রহণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণার জন্য মহামান্য রাষ্ট্রপতির সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি। মহামান্য রাষ্ট্রপতির অনুমতিক্রমে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ
ও কৃতজ্ঞতা জানিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। সম্মানিত সুধীবৃন্দ, আপনাদের অনুগ্রহপূর্বক আপ্যায়নে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ রইল। দর্শক, আপনারা দেখছিলেন বঙ্গভবনে যেখানে নবনির্বাচিত রাষ্ট্রপতি শপথ নিচ্ছিলেন। বিএনপি দায়িত্ব নেওয়ার 6 মাস পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় আরও 4 জন সদস্য যুক্ত হয়েছেন। মন্ত্রিপরিষদে স্থান করে নেওয়া মন্ত্রীরা হচ্ছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরি এবং প্রতিমন্ত্রী রাশিদুজ্জামান মিল্লাত। বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ বাক্য পাঠ করান। এদিকে মন্ত্রিপরিষদের নতুন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন গাইবান্ধা 4 আসনের মোহাম্মদ শামীম কায়সার লিংকন এবং প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার 6 মাস পর মন্ত্রিসভায় পরিবর্তন আনলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাপ্তাহিক ছুটির দিনে ফিলিং স্টেশনে ভোগান্তি কিছুটা, তবে কাটেনি সংকট। 1 মাস ধরে চলছে গ্যাস সংকট। লাইনে দাঁড়িয়ে গ্যাস সংগ্রহ করতে ভোগান্তিতে পড়েছে গাড়ির চালকরা। তবে সাপ্তাহিক ছুটির দিনে লাইন কিছুটা কম। ফিলিং স্টেশনগুলোতে আগের মতোই গ্যাসের চাপ কম রয়েছে। চাহিদা অনুযায়ী গ্যাস পাচ্ছেন না চালকরা। আগে 3 থেকে 4 ঘন্টা লাইনে দাঁড়িয়ে গ্যাস সংগ্রহ করতে হলেও আজ 1 ঘন্টার মধ্যে গ্যাস নিতে পারছেন গাড়ির চালকরা। এদিকে নিরবিচ্ছিন্নভাবে গ্যাস সরবরাহ না করতে পারার বিষয় স্বীকার করেছে সংশ্লিষ্টরা। গ্যাসের চাপ কম থাকায় এমন সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা। সংকট দ্রুত সমাধানের তাগিদ দেন সাধারণ ভোক্তারা। শিক্ষক থেকে রাজনীতিক, আর রাজনীতি থেকে রাষ্ট্রের সর্বোচ্চ আসনে। বামপন্থী রাজনীতি দিয়ে শুরু করে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করেছেন দীর্ঘ সময় ধরে। চরম দুর্দিনে মহাপ্রাচীরের মতো আগলে রেখেছিলেন দলকে। এবার হলেন রাষ্ট্রপতি। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, চড়াই উতরাই এবং দীর্ঘ পথ চলার নানা দিক নিয়ে আহমেদ সরারের রিপোর্ট। ওই 1971 সাল আমাদের চিন্তায়, আমাদের মননে, আমাদের অস্তিত্বে, আমাদের মজ্জায় ঠিক একইভাবে এই 15 বছরের লম্বা ইতিহাস, ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধের ইতিহাস, সংগ্রামের ইতিহাস। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভরাডুবিতে সংসদ সদস্য পদে হেরে গেলেও 2009-এর জাতীয় কাউন্সিলে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব হন মির্জা ফখরুল। বড় দলের বড় পদের রাজনীতিতে সেই থেকেই তাঁর পথ চলা শুরু, আর পেছনে ফিরে তাকাতে হয়নি। সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্ব পাওয়ার 2 বছরের মাথায় 2011 সালে বিএনপির তৎকালীন মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুর পর মির্জা ফখরুলকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেন বেগম খালেদা জিয়া। তার মাঝেই বিএনপি খুঁজে নিয়েছিল এক অবিরত সংগ্রামের ভরসা। আমরা যারা রাজনীতি করি, আমরা ধরে নিয়েছি যে আমরা আপনার শেষ জীবন আমাদের হয় জেলে কাটবো অথবা 2016 সালে 6ষ্ঠ জাতীয় কাউন্সিলে আনুষ্ঠানিকভাবে মহাসচিব পদে নির্বাচিত হন মির্জা ফখরুল। 1-11 থেকে শুরু হয়ে আওয়ামী লীগ মিলিয়ে 17 বছরে 11 বার গেছেন জেলে। তারপরও চূড়ান্ত অনাচার অবিচারের মাঝে দাঁড়িয়েও তিনি ছিলেন অবিচল। নিয়তি হয়তো তখনই লিখে রেখেছিল, হামলা মামলা জেল জুলুমে জর্জরিত এই মানুষটি একদিন আসীন হবে রাষ্ট্রের সর্বোচ্চ পদে, হয়ে উঠবেন দেশের সর্বোচ্চ সম্মানের ব্যক্তি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর জন্ম 1948 সালের 26 জানুয়ারি ঠাকুরগাঁওয়ের সম্ভ্রান্ত মির্জা পরিবারে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর শেষে শিক্ষকতা দিয়ে শুরু করেছিলেন পেশা জীবন। ঢাকা কলেজ সহ একাধিক সরকারি কলেজে অর্থনীতি বিভাগে শিক্ষকতা করেন দীর্ঘদিন। রাজনীতির সূচনা হয়েছিল 60-এর দশকে ছাত্র জীবন থেকেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালে তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতির দায়িত্ব পালন করেন। সক্রিয় ভূমিকা রাখেন 69-এর গণ অভ্যুত্থানে। 80-র দশকে শিক্ষকতা ছেড়ে পুরোদস্তুর রাজনীতিতে যুক্ত হন মির্জা ফখরুল। 1988 সালে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হয়ে জড়ান স্থানীয় রাজনীতিতে। এরশাদ বিরোধী আন্দোলনের সময় 1990 সালে তিনি যোগ দেন বিএনপিতে। 1992 সালে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি, পরে দলের নির্বাহী কমিটির সদস্য হন। জাতীয়তাবাদী কৃষক দলের প্রথম সহসভাপতি এবং পরে সভাপতির দায়িত্বে দীর্ঘদিন ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
2001-এর নির্বাচনে ঠাকুরগাঁও 1 আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। 4 দলীয় জোট সরকারের প্রথমে কৃষি এবং পরে বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। 26-এর ত্রয়োদশ সংসদ নির্বাচনে জয়ী হয়ে বিএনপি সরকার গঠন করলে মির্জা ফখরুল পান স্থানীয় সরকার মন্ত্রীর দায়িত্ব। 2018 সালে একাদশ সংসদ নির্বাচনে বগুড়া 6 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা ফখরুল। তবে শেখ হাসিনার রাতের ভোটের ওই নির্বাচনে শপথ গ্রহণ থেকে বিরত থাকেন তিনি। বিগত 1.5 দশকেরও বেশি সময় ধরে দলের কঠিন ও সংকটাপন্ন মুহূর্তে বিএনপিকে সুসংগঠিত রাখার অন্যতম প্রধান দায়িত্ব সামলেছেন মির্জা ফখরুল। অসংখ্য মামলা ও একাধিকবার কারাবরণের মুখোমুখি হলেও রাজনৈতিক অঙ্গনে তার সহনশীলতা, বাগ্মিতা ও কূটনৈতিক দূরদর্শিতা সর্বমহলে প্রশংসিত। তার হাস্যোজ্জ্বল মুখ ছিল নির্ভরতার আশ্রয়। রাজনীতিটা তিনি করে গেছেন সরল রেখায়। আমি ছিন্ন মস্তা চণ্ডী, আমি রণদা সর্বনাশী, আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি। দেশের রাজনীতিবিদদের নানা ধরনের নেতিবাচক ইমেজ তৈরি হলেও মির্জা ফখরুল এসব অভিযোগ থেকে মুক্ত। বাংলাদেশের রাজনীতিতে কথার লড়াই ছিল সবসময়ই। সভা সমাবেশে বক্তৃতা দিতে গিয়ে একে অপরকে আক্রমণাত্মক ভাষার ব্যবহারও চলে হরহামেশাই। কিন্তু এদিক দিয়ে অনেকটাই ব্যতিক্রম মির্জা ফখরুল, যে কারণে শুধু বিএনপিতে না, অন্যান্য রাজনৈতিক দল কিংবা সাধারণ মানুষের কাছেও মির্জা ফখরুল সজ্জন ব্যক্তি হিসাবে পরিচিত। আমার বিরুদ্ধে অন্তত আঙুল করে কেউ বলতে পারবে না যে আমি আপনাদের আমানত করলে খেয়ানত করেছি। ব্যক্তিগত জীবনে রাহাত আরা বেগমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ মির্জা ফখরুলের 2 কন্যা সন্তান রয়েছে। শিক্ষকতা ও গবেষণার সাথে যুক্ত তারা। শিক্ষক, স্থানীয় প্রতিনিধি, মন্ত্রী থেকে শুরু করে দীর্ঘ রাজপথের আন্দোলন, প্রায় 4 দশকের অভিজ্ঞতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে গেছে জাতীয় রাজনীতির শীর্ষ সারিতে। বঙ্গভবনের বাসিন্দা হিসেবে মাঠের রাজনীতি থেকে অনেকটা দূরে গেলেও দীর্ঘ রাজনৈতিক জীবন আর বিরল ব্যক্তিত্ব তাকে জনগণের কাছাকাছি রাখবে, এমনটাই প্রত্যাশা সবার। তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। বন্ধ করো। সপ্তাহের ব্যবধানে 10 টাকা বেড়েছে ব্রয়লার মুরগি, বেড়েছে ডিম এবং প্যাকেটজাত ময়দা এবং আটার দাম। এক সপ্তাহের ব্যবধানে বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 180 থেকে 190 টাকায়। সাদা এবং বাদামি ডিম বিক্রি হচ্ছে 130 থেকে 150 টাকা ডজনে। এই দাম গেল সপ্তাহের চেয়ে বাড়তি বলছেন ক্রেতারা। এছাড়া এলাকা ভেদে দাম ওঠানামা করছে। সব ধরনের চালের দাম স্থিতিশীল থাকলেও সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি 10 টাকা করে বেড়েছে বিভিন্ন ব্র্যান্ডের প্যাকেটজাত আটা এবং ময়দার দাম। এদিকে 200 টাকায় মিলছে না কোনো মাছ, তবে স্বস্তি রয়েছে সবজির বাজারে। সপ্তাহের ব্যবধানে করলা এবং পটলের দাম কমেছে কেজিতে 10 টাকা। 40 টাকা কেজি বিক্রি হচ্ছে ঢেঁড়স, আকার ভেদে 30 থেকে 40 টাকা পিস পেঁপে। কেজি প্রতি চিচিঙ্গা বিক্রি হচ্ছে 50 টাকায়। আর শীতের আগাম সবজি শিম কেজি প্রতি বিক্রি হচ্ছে 120 থেকে 160 টাকা দরে। CBC Tiles, swing to luxury. এ পর্যায়ে নিচ্ছে সিবিসি টাইল সংবাদ বিরতি, সঙ্গেই থাকুন। ফিরে এসে যা থাকছে। রাজবাড়ীতে 1.5 কেজি গজ ব্যান্ডেজ রেখে পেট সেলাই, সিজারিয়ান নারীর মৃত্যু, তদন্ত করে ব্যবস্থা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। যুক্তরাষ্ট্রের টাকায় রোবট বানিয়ে বিশ্ব কাঁপাচ্ছে চীন। মার্কিন সামরিক বাহিনীর গবেষণাকে অস্ত্র বানিয়ে আন্তর্জাতিক বাজার নাড়িয়ে দিচ্ছে বেইজিংয়ের বিজ্ঞানীরা। আমেরিকার কোটি কোটি ডলারের রিসার্চ থেকে বের হওয়া নকশা কাজে লাগিয়ে বাজিমাত করেছে চীনা প্রতিষ্ঠান ইউনিট্রি রোবোটিক্স। চীনের সেনাবাহিনী এর মধ্যেই রোবটের পিঠে পিস্তল ও রকেট লঞ্চার বসিয়ে শুরু করে দিয়েছে সামরিক মহড়া। অথচ কম খরচে মানসম্মত রোবট তৈরি করতে না পেরে চীনের বানানো রোবটই কিনতে বাধ্য হচ্ছে আমেরিকা। কিন্তু বিশ্ব রোবট বাজারে মার্কিন শক্তিকে কিভাবে টেক্কা দিচ্ছে বেইজিং? চীন এখন পর্যন্ত যতগুলো 4 পা বিশিষ্ট রোবট বানিয়ে সফল হয়েছে তার সবগুলোর মূল প্রযুক্তি আমেরিকার। রোবট বানানোর একদম নতুন এই পদ্ধতি আমরা শিক্ষা জীবনে গবেষণার মাধ্যমে তৈরি করেছিলাম। আমাদের গবেষণাপত্রগুলো প্রকাশ হওয়ার পর চীনা কোম্পানি ইউনিট্রি সহ অন্যান্য প্রতিষ্ঠানগুলো সেসব খুব গভীরভাবে বিশ্লেষণ করে। যুক্তরাষ্ট্রের গবেষণা কাজে লাগিয়ে নিজেদের শক্তিশালী কারখানা ও সাপ্লাই চেনের মাধ্যমে ব্যাপক হারে উৎপাদন শুরু করে। বর্তমানে যুক্তরাষ্ট্রের চেয়ে চীনের কোম্পানিগুলো রোবটের বাজার দাপিয়ে বেড়াচ্ছে।
আমেরিকার বিজ্ঞানীদের দাবি বহু বছর ধরে হাড়ভাঙা খাটুনি খেটে এসব চার পায়ের রোবট প্রযুক্তি আবিষ্কার করেছেন তারা, কিন্তু বাজারে আনার আগেই বাজিমাত করে দিয়েছে চীন। কম খরচে দ্রুত রোবট বানিয়ে যুক্তরাষ্ট্রকে টেক্কা দেয় দেশটি। মার্কিন গবেষকদের দাবি চীনের তৈরি রোবটের নকশা তাদের আবিষ্কারের সঙ্গে হুবহু মিলে যায়। বর্তমানে আমেরিকার তৈরি এমন এক একটি রোবটের দাম $1.5 লাখ বেশি, অথচ চীন সেই একই রোবট বিক্রি করছে মাত্র $1,600। আমি জোর দিয়ে বলতে চাই, এই প্রযুক্তির মূল ভিত্তি তৈরি হয়েছে আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোতে। এর খরচ জুগিয়েছে আমেরিকার সাধারণ করদাতারা, অথচ দুর্ভাগ্যজনকভাবে সেই প্রযুক্তির সুবিধা তুলে নিচ্ছে চীনের কোম্পানিগুলো। তারা যুক্তরাষ্ট্রের চেয়ে অনেক বেশি রোবট বিশ্ববাজারে সরবরাহ করছে। চীনা রোবটের তুলনামূলক কম দাম ও শক্তিশালী সরবরাহ ব্যবস্থার সামনে মার্কিন কোম্পানিগুলো যেন কোণঠাসা হয়ে পড়েছে। প্রযুক্তি গোপন রেখে নয়, বরং কম খরচে দ্রুত সেগুলো বানিয়ে বাজারে আনাই আসল সফলতা। বিশ্বকে সেটাই বুঝিয়ে দিচ্ছে বেইজিং। রোবোটিক্স শিল্পে চীনের এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে তাদের বিশাল উৎপাদন সক্ষমতা। চীনের সুবিশাল উৎপাদন ব্যবস্থা ও কারখানাগুলোতে চমৎকার পরিবেশ রয়েছে। রোবট বানানোর জন্য প্রয়োজনীয় সব খুচরা যন্ত্রাংশ খুব কম খরচে দিতে পারে তারা। চীনের সামরিক রোবোটিক্স প্রযুক্তি তাদের বহুমুখী উৎপাদন ব্যবস্থার উপর ভর করেই এত দূর এগিয়েছে। অন্যদিকে নিজস্ব উৎপাদন খাত মারাত্মকভাবে ধসে পড়ার কারণে পিছিয়ে পড়ছে যুক্তরাষ্ট্র, আর এর নেতিবাচক প্রভাব সরাসরি মার্কিন নিরাপত্তা সংক্রান্ত খাতের উপরও পড়ছে। আমেরিকার $1 বিলিয়ন গবেষণা কিংবা শক্তিশালী AI মডেল সবকিছুই এখন চলে যাচ্ছে চীনের হাতে। যে কোনো আইডিয়াকে কম খরচে দ্রুত বাজারজাত করার কৌশল হয়ে উঠেছে বেইজিংয়ের মূল হাতিয়ার। আর সেই শক্তিতে ভর করেই প্রযুক্তির বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে চীন তৈরি করছে নিজের একচ্ছত্র রাজত্ব। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। পরনে নভোচারীদের পোশাক, স্পেস স্যুট, পিঠে লাইফ সাপোর্ট ব্যাকপ্যাক। আশেপাশের পরিবেশ দেখে মনে হবে যেন চাঁদ বা মঙ্গল গ্রহে ঘুরে বেড়াচ্ছেন দুই মহাকাশচারী। তবে কয়েক সেকেন্ড পরেই পাল্টে যায় পুরো দৃশ্যপট। ধীরে ধীরে স্পষ্ট হয়ে ওঠে ভিন গ্রহের মতো জায়গাটি আমাদেরই চিরচেনা পৃথিবী। কিন্তু দ্বিধায় ফেলে দেওয়ার এই এলাকাটি কোথায়? চাইলেই কি যাওয়া যাবে সেখানে? নেওয়া যাবে ভিন গ্রহে ঘুরে বেড়ানোর মতো অনুভূতি? পৃথিবীর বাইরের গ্রহগুলোর পরিবেশ কেমন হতে পারে, সাধারণ মানুষকে সেই অভিজ্ঞতা দিতে উত্তর চীনের ইনার মঙ্গোলিয়ার উলানহাদা আগ্নেয়গিরি ভূতাত্ত্বিক পার্কে কালো আগ্নেয় পাথরের বিশাল এলাকাটি সাজানো হয়েছে মঙ্গল গ্রহের আদলে। আশ্চর্য এই আগ্নেয়ভূমির অবস্থান বিস্তীর্ণ তৃণভূমির মাঝে। কালো ব্যাসল্ট পাথর, আগ্নেয়গিরির জ্বালামুখ আর অনুর্বর পাথুরের দৃশ্য দূর থেকে দেখে মনে হবে মঙ্গল গ্রহই যেন পৃথিবীর বুকে নেমে এসেছে, যাকে ঘিরে গড়ে উঠেছে মহাকাশ থিমের পর্যটন কেন্দ্র, যেখানে পর্যটকেরা স্পেস স্যুট ভাড়া করে আগ্নেয়গিরির পাথুরের ঢালে হাঁটেন, মহাকাশচারীর মতো পোজ দিয়ে ছবি তোলেন, ভিডিও করেন। একসময় চীনের মহাকাশযান উৎক্ষেপণ করা হতো গোপনে দূরের কোনো মরুভূমির ঘাঁটি থেকে, কিন্তু পরিস্থিতি এখন পাল্টে গেছে। আমেরিকার সাথে চীনের মহাকাশ প্রতিযোগিতা যত বাড়ছে, রকেট উৎক্ষেপণও তত বেশি দেখার সুযোগ পাচ্ছেন সাধারণ মানুষ। 1960 সালে প্রথম রকেট উৎক্ষেপণের পর থেকে চীনের মহাকাশ কর্মসূচিতে যুক্ত হচ্ছে একের পর এক বড় সাফল্যের পালক। 2003 সালে প্রথমবার মানুষবাহী নভোযান পাঠায় মহাকাশে। নভোযান থেকে বের হয়ে প্রথমবার মহাকাশে ভাসার নজির গড়ে 2008 সালে। আর 2022 সালে নিজস্ব মহাকাশ স্টেশন নির্মাণের কাজ শেষ করে বেইজিং। চীনের মহাকাশ অভিযানের সাফল্য এখন আর শুধু বিজ্ঞান ও প্রযুক্তির মধ্যে সীমাবদ্ধ নেই, সাধারণ মানুষের জীবনেও এর প্রভাব পড়ছে। সিনেমায় ফুটিয়ে তোলা হচ্ছে চীনের মহাকাশ অভিযানের সাফল্যের গল্প, প্রদর্শনী হচ্ছে জাদুঘরে, এমনকি গড়ে উঠছে মহাকাশ কেন্দ্রিক পর্যটন কেন্দ্রও। মহাকাশ এখন চীনের জনগণের কাছে এক ধরনের সামাজিক ও সাংস্কৃতিক অভিজ্ঞতায় পরিণত হয়েছে। মহাকাশে যাওয়ার অনুভূতি কেমন তা অনুভব করতে আমরা ছুটির দিনে এই আগ্নেয়গিরি অঞ্চলে এসেছি। আগে মহাকাশ গবেষণা খাত আমাদের নাগালের বাইরে বলে মনে হতো, কিন্তু এখন এদেশের মহাকাশ অভিযান প্রকল্পগুলো দ্রুত এগিয়ে যাওয়ায় আমাদের মতো সাধারণ মানুষও মহাকাশে যাওয়ার অনুভূতির সাথে পরিচিত হওয়ার সুযোগ পাচ্ছে। চীনের মহাকাশ প্রযুক্তির এই উন্নয়নে আমরা গর্বিত।
মহাকাশকে কেন্দ্র করে আরেক ধরনের আয়োজন দেখা যায় বেইজিংয়ের সংজুয়াং শিল্প এলাকায়। সেখানে রয়েছে ঘুমন্ত এক নারী মহাকাশচারীর ভাস্কর্য, নাম রোজোন্যান্স। নারী চরিত্রটি ৩৩ বছর বয়সী সায়েন্স ফিকশন লেখক ইয়াং ওয়ানটিয়েং এর একটি উপন্যাসের প্রধান চরিত্র, যার নাম চেন জিলান। উপন্যাস অনুযায়ী গল্প লেখার সময় থেকে ১০০ বছর পর চেন পুরো মহাবিশ্ব ঘুরে দেখার এক অভিযানে বের হবেন। আমি বিশ্বাস করি মহাকাশ এবং মহাবিশ্বে কি থাকতে পারে সে বিষয়ে প্রত্যেক মানুষই অত্যন্ত কৌতূহলী। এই বিষয়টি আমাকে দৈনন্দিন জীবন থেকে বেরিয়ে এসে কল্পনার জগতে প্রবেশ করতে উৎসাহ জুগিয়েছে। এ কারণেই আমি সৃষ্টির জন্য এই ধরনের বিষয় বেছে নিয়েছি। তবে শুধু কাল্পনিক মহাকাশ নয়, চীনে সত্যিকারের রকেট উৎক্ষেপণ দেখা এখন অনেকের কাছে ছুটির দিনের বিনোদন হয়ে উঠেছে। তবে সবসময় উৎক্ষেপণ পরিকল্পনা অনুযায়ী সফল হয় না। গত ১০ আগস্ট চীনের হাইনান দ্বীপের ওয়েনচাং স্পেস লঞ্চ সাইট থেকে লং মার্চ 7A রকেট উৎক্ষেপণ করা হয়। রকেটটি আকাশে উঠে রাতের অন্ধকার আলোকিত করে ফেললে উপস্থিত মানুষ উল্লাসে চিৎকার করে ওঠেন। কিন্তু কয়েক মুহূর্ত পরই রকেটটিতে অপ্রত্যাশিত বিস্ফোরণ ঘটে। কয়েক ঘন্টা পর চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমও বিষয়টি নিশ্চিত করে। যদিও সৈকতে থাকা অনেক মানুষ তখনও বুঝতে পারেননি আসলে কি ঘটেছে। উল্টো আকাশে আগুনের দৃশ্য দেখে তারা আরও বেশি উল্লাসে মেতে ওঠেন। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্রের টাকায় রোবট বানিয়ে বিশ্ব কাঁপাচ্ছে চীন। মার্কিন সামরিক বাহিনীর গবেষণাকে অস্ত্র বানিয়ে আন্তর্জাতিক বাজার নাড়িয়ে দিচ্ছে বেইজিংয়ের বিজ্ঞানীরা। আমেরিকার কোটি কোটি ডলারের রিসার্চ থেকে বের হওয়া নকশা কাজে লাগিয়ে বাজিমাত করেছে চীনা প্রতিষ্ঠান ইউনিট্রি রোবোটিক্স। চীনের সেনাবাহিনী এর মধ্যেই রোবটের পিঠে পিস্তল ও রকেট লঞ্চার বসিয়ে শুরু করে দিয়েছে সামরিক মহড়া। অথচ কম খরচে মানসম্মত রোবট তৈরি করতে না পেরে চীনের বানানো রোবটই কিনতে বাধ্য হচ্ছে আমেরিকা। কিন্তু বিশ্ব রোবট বাজারে মার্কিন শক্তিকে কিভাবে টেক্কা দিচ্ছে বেইজিং? চীন এখন পর্যন্ত যতগুলো ৪ পা বিশিষ্ট রোবট বানিয়ে সফল হয়েছে তার সবগুলোর মূল প্রযুক্তি আমেরিকার। রোবট বানানোর একদম নতুন এই পদ্ধতি আমরা শিক্ষা জীবনে গবেষণার মাধ্যমে তৈরি করেছিলাম। আমাদের গবেষণাপত্রগুলো প্রকাশ হওয়ার পর চীনা কোম্পানি ইউনিট্রি সহ অন্যান্য প্রতিষ্ঠানগুলো সেসব খুব গভীরভাবে বিশ্লেষণ করে। যুক্তরাষ্ট্রের গবেষণা কাজে লাগিয়ে নিজেদের শক্তিশালী কারখানা ও সাপ্লাই চেনের মাধ্যমে ব্যাপক হারে উৎপাদন শুরু করে। বর্তমানে যুক্তরাষ্ট্রের চেয়ে চীনের কোম্পানিগুলো রোবটের বাজার দাপিয়ে বেড়াচ্ছে। আমেরিকার বিজ্ঞানীদের দাবি বহু বছর ধরে মোহাম্মদ সরদার সাখাওয়াত হোসেন। এই ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি ৫ কর্মদিবসের মধ্যেই রিপোর্ট জমা দেবে। ফরিদপুরের সমরিতা হাসপাতালে গত জুনে সিজারিয়ান অপারেশনে সন্তান জন্ম দেন কণিকা মণ্ডল। তার পেটে ১.৫ কেজি গজ রেখেই সেলাই করা হয়। অপারেশনের পরের দিন থেকেই তার পেট ফুলে যায় এবং শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। পরে তাকে আনা হয় ঢাকার একটি হাসপাতালে। সেখানে মারা যান ৩ সন্তানের জননী মা কণিকা। স্বজনদের অভিযোগ, চিকিৎসকের অবহেলার কারণেই কণিকা মণ্ডলের মৃত্যু হয়েছে। কণিকার বাড়ি রাজবাড়ির বালিয়াকান্দির ভাগুটিয়া গ্রামে। এ ঘটনা স্বাস্থ্যমন্ত্রী নজরে আসার পর তিনি খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। CBC Tiles, swing to luxury. আবারও নিচ্ছে সিবিসি টাইলস সংবাদ বিরতি। সঙ্গেই থাকুন, ফিরে এসে যা থাকবে। কাল শুরু ম্যাকাই টেস্ট। অস্ট্রেলিয়ার বিপক্ষে যুক্তরাষ্ট্রের টাকায় রোবট বানিয়ে বিশ্ব কাঁপাচ্ছে চীন। মার্কিন সামরিক বাহিনীর গবেষণাকে অস্ত্র বানিয়ে আন্তর্জাতিক বাজার নাড়িয়ে দিচ্ছে বেইজিংয়ের বিজ্ঞানীরা। আমেরিকার কোটি কোটি ডলারের রিসার্চ থেকে বের হওয়া নকশা কাজে লাগিয়ে বাজিমাত করেছে চীনা প্রতিষ্ঠান ইউনিট্রি রোবোটিক্স। চীনের সেনাবাহিনী এর মধ্যেই রোবটের পিঠে পিস্তল ও রকেট লঞ্চার বসিয়ে শুরু করে দিয়েছে সামরিক মহড়া। অথচ কম খরচে মানসম্মত রোবট তৈরি করতে না পেরে চীনের বানানো রোবটই কিনতে বাধ্য হচ্ছে আমেরিকা। কিন্তু বিশ্ব রোবট বাজারে মার্কিন শক্তিকে কিভাবে টেক্কা দিচ্ছে বেইজিং?
চীন এখন পর্যন্ত যতগুলো 4 পা বিশিষ্ট রোবট বানিয়ে সফল হয়েছে তার সবগুলোর মূল প্রযুক্তি আমেরিকার। রোবট বানানোর একদম নতুন এই পদ্ধতি আমরা শিক্ষা জীবনে গবেষণার মাধ্যমে তৈরি করেছিলাম। আমাদের গবেষণাপত্রগুলো প্রকাশ হওয়ার পর চীনা কোম্পানি ইউনিট্রি সহ অন্যান্য প্রতিষ্ঠানগুলো সেসব খুব গভীরভাবে বিশ্লেষণ করে। যুক্তরাষ্ট্রের গবেষণা কাজে লাগিয়ে নিজেদের শক্তিশালী কারখানা ও সাপ্লাই চেইনের মাধ্যমে ব্যাপক হারে উৎপাদন শুরু করে। বর্তমানে যুক্তরাষ্ট্রের চেয়ে চীনের কোম্পানিগুলো রোবটের বাজার দাপিয়ে বেড়াচ্ছে। আমেরিকার বিজ্ঞানীদের দাবি, বহু বছর ধরে হাড়ভাঙা খাটুনি খেটে এসব 4 পায়ের রোবট প্রযুক্তি আবিষ্কার করেছেন তারা, কিন্তু বাজারে আনার আগেই বাজিমাত করে দিয়েছে চীন। কম খরচে দ্রুত রোবট বানিয়ে যুক্তরাষ্ট্রকে টেক্কা দেয় দেশটি। মার্কিন গবেষকদের দাবি, চীনের তৈরি রোবটের নকশা তাদের আবিষ্কারের সঙ্গে হুবহু মিলে যায়। বর্তমানে আমেরিকার তৈরি এমন একটি রোবটের দাম $1.5 বেশি, অথচ চীন সেই একই রোবট বিক্রি করছে মাত্র $1,600। আমি জোর দিয়ে বলতে চাই, এই প্রযুক্তির মূল ভিত্তি তৈরি হয়েছে আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোতে। এর খরচ জুগিয়েছে আমেরিকার সাধারণ করদাতারা, অথচ দুর্ভাগ্যজনকভাবে সেই প্রযুক্তির সুবিধা তুলে নিচ্ছে চীনের কোম্পানিগুলো। তারা যুক্তরাষ্ট্রের চেয়ে অনেক বেশি রোবট বিশ্ববাজারে সরবরাহ করছে। চীনা রোবটের তুলনামূলক কম দাম ও শক্তিশালী সরবরাহ ব্যবস্থার সামনে মার্কিন কোম্পানিগুলো যেন কোণঠাসা হয়ে পড়েছে। প্রযুক্তি গোপন রেখে নয়, বরং কম খরচে দ্রুত সেগুলো বানিয়ে বাজারে আনাই আসল সফলতা। বিশ্বকে সেটাই বুঝিয়ে দিচ্ছে বেইজিং। রোবোটিক্স শিল্পে চীনের এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে তাদের বিশাল উৎপাদন সক্ষমতা। চীনের সুবিশাল উৎপাদন ব্যবস্থা ও কারখানাগুলোতে চমৎকার পরিবেশ রয়েছে। রোবট বানানোর জন্য প্রয়োজনীয় সব খুচরা যন্ত্রাংশ খুব কম খরচে দিতে পারে তারা। চীনের সামরিক রোবোটিক্স প্রযুক্তি তাদের বহুমুখী উৎপাদন ব্যবস্থার উপর ভর করেই এত দূর এগিয়েছে। অন্যদিকে নিজস্ব উৎপাদন খাত মারাত্মকভাবে ধসে পড়ার কারণে পিছিয়ে পড়ছে যুক্তরাষ্ট্র, আর এর নেতিবাচক প্রভাব সরাসরি মার্কিন নিরাপত্তা সংক্রান্ত খাতের উপরও পড়ছে। আমেরিকার $1 বিলিয়ন গবেষণা কিংবা শক্তিশালী AI মডেল সবকিছুই এখন চলে যাচ্ছে চীনের হাতে। যে কোনো আইডিয়াকে কম খরচে দ্রুত বাজারজাত করার কৌশল হয়ে উঠেছে বেইজিংয়ের মূল হাতিয়ার। আর সেই শক্তিতে ভর করেই প্রযুক্তির বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে চীন তৈরি করছে নিজের একচ্ছত্র রাজত্ব। হাফিজুল ইসলাম, বাংলাভিশন। পরনে নভোচারীদের পোশাক, স্পেস স্যুট, পিঠে লাইফ সাপোর্ট ব্যাকপ্যাক। আশেপাশের পরিবেশ দেখে মনে হবে যেন চাঁদ বা মঙ্গল গ্রহে ঘুরে বেড়াচ্ছেন 2 মহাকাশচারী। তবে কয়েক সেকেন্ড পরেই পাল্টে যায় পুরো দৃশ্যপট। ধীরে ধীরে স্পষ্ট হয়ে ওঠে ভিন গ্রহের মতো জায়গাটি আমাদেরই চিরচেনা পৃথিবী। কিন্তু দ্বিধায় ফেলে দেওয়ার এই এলাকাটি কোথায়? চাইলেই কি যাওয়া যাবে সেখানে? নেওয়া যাবে ভিন গ্রহে ঘুরে বেড়ানোর মতো অনুভূতি? পৃথিবীর বাইরের গ্রহগুলোর পরিবেশ কেমন হতে পারে, সাধারণ মানুষকে সেই অভিজ্ঞতা দিতে উত্তর চীনের ইনার মঙ্গোলিয়ার উলান হাদা আগ্নেয়গিরি ভূতাত্ত্বিক পার্কে কালো আগ্নেয় পাথরের বিশাল এলাকাটি সাজানো হয়েছে মঙ্গল গ্রহের আদলে। আশ্চর্য এই আগ্নেয়ভূমির অবস্থান বিস্তীর্ণ তৃণভূমির মাঝে। কালো ব্যাসল্ট পাথর, আগ্নেয়গিরির জ্বালামুখ আর অনুর্বর পাথুরের দৃশ্য দূর থেকে দেখে মনে হবে মঙ্গল গ্রহই যেন পৃথিবীর বুকে নেমে এসেছে, যাকে ঘিরে গড়ে উঠেছে মহাকাশ থিমের পর্যটন কেন্দ্র, যেখানে পর্যটকেরা স্পেস স্যুট ভাড়া করে আগ্নেয়গিরির পাথুরের ঢালে হাঁটেন, মহাকাশচারীর মতো পোজ দিয়ে ছবি তোলেন, ভিডিও করেন। একসময় চীনের মহাকাশযান উৎক্ষেপণ করা হতো গোপনে দূরের কোনো মরুভূমির ঘাঁটি থেকে, কিন্তু পরিস্থিতি এখন পাল্টে গেছে। আমেরিকার সাথে চীনের মহাকাশ প্রতিযোগিতা যত বাড়ছে, রকেট উৎক্ষেপণও তত বেশি দেখার সুযোগ পাচ্ছেন সাধারণ মানুষ। 1960 সালে প্রথম রকেট উৎক্ষেপণের পর থেকে চীনের মহাকাশ কর্মসূচিতে যুক্ত হচ্ছে একের পর এক বড় সাফল্যের পালক। 2003 সালে প্রথমবার মানুষবাহী নভোযান পাঠায় মহাকাশে। নভোযান থেকে বের হয়ে প্রথমবার মহাকাশে ভাসার নজির গড়ে 2008 সালে। আর 2022 সালে নিজস্ব মহাকাশ স্টেশন নির্মাণের কাজ শেষ করে বেইজিং। চীনের মহাকাশ অভিযানের সাফল্য এখন আর শুধু বিজ্ঞান ও প্রযুক্তির মধ্যে সীমাবদ্ধ নেই, সাধারণ মানুষের জীবনেও এর প্রভাব পড়ছে।
সিনেমায় ফুটিয়ে তোলা হচ্ছে চীনের মহাকাশ অভিযানের সাফল্যের গল্প, প্রদর্শনী হচ্ছে জাদুঘরে, এমনকি গড়ে উঠছে মহাকাশ কেন্দ্রিক পর্যটন কেন্দ্রও। মহাকাশ এখন চীনের জনগণের কাছে এক ধরনের সামাজিক ও সাংস্কৃতিক অভিজ্ঞতায় পরিণত হয়েছে। মহাকাশে যাওয়ার অনুভূতি কেমন তা অনুভব করতে আমরা ছুটির দিনে এই আগ্নেয়গিরি অঞ্চলে এসেছি। আগে মহাকাশ গবেষণা খাত আমাদের নাগালের বাইরে বলে মনে হতো, কিন্তু এখন এদেশের মহাকাশ অভিযান প্রকল্পগুলো দ্রুত এগিয়ে যাওয়ায় আমাদের মতো সাধারণ মানুষও মহাকাশে যাওয়ার অনুভূতির সাথে পরিচিত হওয়ার সুযোগ পাচ্ছে। চীনের মহাকাশ প্রযুক্তির এই উন্নয়নে আমরা গর্বিত। মহাকাশকে কেন্দ্র করে আরেক ধরনের আয়োজন দেখা যায় বেইজিংয়ের সংজুয়াং শিল্প এলাকায়। সেখানে রয়েছে ঘুমন্ত এক নারী মহাকাশচারীর ভাস্কর্য, নাম রোজোন্যান্স। নারী চরিত্রটি 33 বছর বয়সী সায়েন্স ফিকশন লেখক ইয়াং ওয়ানটিয়েং এর একটি উপন্যাসের প্রধান চরিত্র, যার নাম চেন জিলান। উপন্যাস অনুযায়ী গল্প লেখার সময় থেকে 100 বছর পর চেন পুরো মহাবিশ্ব ঘুরে দেখার এক অভিযানে বের হবেন। আমি বিশ্বাস করি মহাকাশ এবং মহাবিশ্বে কি থাকতে পারে সে বিষয়ে প্রত্যেক মানুষই অত্যন্ত কৌতূহলী। এই বিষয়টি আমাকে দৈনন্দিন জীবন থেকে বেরিয়ে এসে কল্পনার জগতে প্রবেশ করতে উৎসাহ জুগিয়েছে। এ কারণেই আমি সৃষ্টির জন্য এই ধরনের বিষয় বেছে নিয়েছি। তবে শুধু কাল্পনিক মহাকাশ নয়, চীনে সত্যিকারের রকেট উৎক্ষেপণ দেখা এখন অনেকের কাছে ছুটির দিনের বিনোদন হয়ে উঠেছে। তবে সবসময় উৎক্ষেপণ পরিকল্পনা অনুযায়ী সফল হয় না। গত 10 আগস্ট চীনের হাইনান দ্বীপের ওয়েনচাং স্পেস লঞ্চ সাইট থেকে লং মার্চ 7A রকেট উৎক্ষেপণ করা হয়। রকেটটি আকাশে উঠে রাতের অন্ধকার আলোকিত করে ফেললে উপস্থিত মানুষ উল্লাসে চিৎকার করে ওঠেন। কিন্তু কয়েক মুহূর্ত পরই রকেটটিতে অপ্রত্যাশিত বিস্ফোরণ ঘটে। কয়েক ঘন্টা পর চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমও বিষয়টি নিশ্চিত করে। যদিও সৈকতে থাকা অনেক মানুষ তখনও বুঝতে পারেননি আসলে কি ঘটেছে। উল্টো আকাশে আগুনের দৃশ্য দেখে তারা আরো বেশি উল্লাসে মেতে ওঠেন। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্রের টাকায় রোবট বানিয়ে বিশ্ব কাঁপাচ্ছে চীন। মার্কিন সামরিক বাহিনীর গবেষণাকে অস্ত্র বানিয়ে আন্তর্জাতিক বাজার নাড়িয়ে দিচ্ছে বেইজিংয়ের বিজ্ঞানীরা। আমেরিকার কোটি কোটি ডলারের রিসার্চ থেকে বের হওয়া নকশা কাজে লাগিয়ে বাজিমাত করেছে চীনা প্রতিষ্ঠান ইউনিট্রি রোবোটিক্স। চীনের সেনাবাহিনী এর মধ্যেই রোবটের পিঠে পিস্তল ও রকেট লঞ্চার বসিয়ে শুরু করে দিয়েছে সামরিক মহড়া। অথচ কম খরচে মানসম্মত রোবট তৈরি করতে না পেরে চীনের বানানো রোবটই কিনতে বাধ্য হচ্ছে আমেরিকা। কিন্তু বিশ্ব রোবট বাজারে মার্কিন শক্তিকে কিভাবে টেক্কা দিচ্ছে বেইজিং? চীন এখন পর্যন্ত যতগুলো 4 পা বিশিষ্ট রোবট বানিয়ে সফল হয়েছে তার সবগুলোর মূল প্রযুক্তি আমেরিকার। রোবট বানানোর একদম নতুন এই পদ্ধতি আমরা শিক্ষা জীবনে গবেষণার মাধ্যমে তৈরি করেছিলাম। আমাদের গবেষণাপত্রগুলো প্রকাশ হওয়ার পর চীনা কোম্পানি ইউনিট্রি সহ অন্যান্য প্রতিষ্ঠানগুলো সেসব খুব গভীরভাবে বিশ্লেষণ করে। যুক্তরাষ্ট্রের গবেষণা কাজে লাগিয়ে নিজেদের শক্তিশালী কারখানা ও সাপ্লাই চেনের মাধ্যমে ব্যাপক হারে উৎপাদন শুরু করে। বর্তমানে যুক্তরাষ্ট্রের চেয়ে চীনের কোম্পানিগুলো রোবটের বাজার দাপিয়ে বেড়াচ্ছে। আমেরিকার বিজ্ঞানীদের দাবি, বহু বছর ধরে হাড় ভাঙা খাটুনি খেটে এসব 4 পায়ের রোবট প্রযুক্তি আবিষ্কার করেছেন তারা। কিন্তু বাজারে আনার আগেই বাজিমাত করে দিয়েছে চীন। কম খরচে দ্রুত রোবট বানিয়ে যুক্তরাষ্ট্রকে টেক্কা দেয় দেশটি। মার্কিন গবেষকদের দাবি, চীনের তৈরি রোবটের নকশা তাদের আবিষ্কারের সঙ্গে হুবহু মিলে যায়। বর্তমানে আমেরিকার তৈরি এমন এক একটি রোবটের দাম $1.5 লাখ বেশি। অথচ চীন সেই একই রোবট বিক্রি করছে মাত্র $1,600। আমি জোর দিয়ে বলতে চাই, এই প্রযুক্তির মূল ভিত্তি তৈরি হয়েছে আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোতে। এর খরচ জুগিয়েছে আমেরিকার সাধারণ করদাতারা। অথচ দুর্ভাগ্যজনকভাবে সেই প্রযুক্তির সুবিধা তুলে নিচ্ছে চীনের কোম্পানিগুলো। তারা যুক্তরাষ্ট্রের চেয়ে অনেক বেশি রোবট বিশ্ববাজারে সরবরাহ করছে। চীনা রোবটের তুলনামূলক কম দাম ও শক্তিশালী সরবরাহ ব্যবস্থার সামনে মার্কিন কোম্পানিগুলো যেন কোণঠাসা হয়ে পড়েছে। প্রযুক্তি গোপন রেখে নয়, বরং কম খরচে দ্রুত সেগুলো বানিয়ে বাজারে আনাই আসল সফলতা। বিশ্বকে সেটাই বুঝিয়ে দিচ্ছে বেইজিং।
রোবোটিক্স শিল্পে চীনের এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে তাদের বিশাল উৎপাদন সক্ষমতা। চীনের সুবিশাল উৎপাদন ব্যবস্থা ও কারখানাগুলোতে চমৎকার পরিবেশ রয়েছে। রোবট বানানোর জন্য প্রয়োজনীয় সব খুচরা যন্ত্রাংশ খুব কম খরচে দিতে পারে তারা। চীনের সামরিক রোবোটিক্স প্রযুক্তি তাদের বহুমুখী উৎপাদন ব্যবস্থার উপর ভর করেই এতদূর এগিয়েছে। অন্যদিকে নিজস্ব উৎপাদন খাত মারাত্মকভাবে ধসে পড়ার কারণে পিছিয়ে পড়ছে যুক্তরাষ্ট্র, আর এর নেতিবাচক প্রভাব সরাসরি মার্কিন নিরাপত্তা সংক্রান্ত খাতের উপরও পড়ছে। আমেরিকার বিলিয়ন ডলারের গবেষণা কিংবা শক্তিশালী এআই মডেল সবকিছুই এখন চলে যাচ্ছে চীনের হাতে। যে কোনো আইডিয়াকে